দেখছেন জেলার সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন এবং যেমনটা জানালেন যে এবারও কিন্তু ৭ দফায় নির্বাচন হবে, বাংলায় ৭ দফায় নির্বাচন হবে এবং 2019-এর পুনরাবৃত্তি 24-এও। এবং যেমনটা জানা যাচ্ছে 19 তারিখ থেকে শুরু হবে ভোট এবং 4 জুন ভোটের ফল প্রকাশ হবে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলো কমিশন এবং কমিশনের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে ৭ দফাতে হবে নির্বাচন এবং সেই সঙ্গে সঙ্গে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিন ঘোষণা করা হয়েছে এবং 19 তারিখ থেকে শুরু হবে ভোট এবং 7 দফায় হবে নির্বাচন। বাংলায় 7 দফায় নির্বাচন, 2019-এও 7 দফায় নির্বাচন হয়েছে এবং 19 তারিখ থেকে নির্বাচন শুরু হবে, 1 জুন পর্যন্ত চলবে নির্বাচন। 7 দফা শেষ দফায় নির্বাচন হবে 1 জুন এবং 4 জুন হবে ভোটের ফল প্রকাশ। 1 জুন বসিরহাট, দমদম, যাদবপুর, বারাসত, জয়নগরে ভোট হবে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলো। আজ থেকে চালু হলো নির্বাচনী বিধি, সেই সঙ্গে সঙ্গে 7 দফায় ভোট হবে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বাংলাতে 7 দফায় নির্বাচন। এর আগে 2019 যেমনটা আমরা দেখেছি যে 19-এ পুনরাবৃত্তি, 24-এ এবং যেমনটা দেখা যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে একাধিক বিধি নিষেধও কিন্তু আরোপ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। 19 তারিখ থেকে শুরু হবে ভোট, 1 জুন পর্যন্ত শেষ দফায় নির্বাচন হবে 1 জুন, 4 জুন ফল প্রকাশ করা হবে নির্বাচনের। চতুর্থ দফায় 13 মে ভোট হবে বহরমপুর সহ একাধিক জায়গায়। 5ম দফায় ভোট হবে শ্রীরামপুর সহ একাধিক জায়গায় এবং 6ষ্ঠ দফায় 25শে মে নির্বাচন হবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। এই জায়গাগুলো মানুষ দেখছেন, সারা ভারতবর্ষের মানুষ। 7 দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন। 19-এর পুনরাবৃত্তি 24-এও এবারেও বঙ্গের 7 দফায় ভোট এবং প্রথম দফায় উত্তরবঙ্গের 3 কেন্দ্র, 6ষ্ঠ দফায় ভোটের লাইনে জঙ্গলমহল। কলকাতায় ভোট শেষ দফায়, বিহার এবং উত্তরপ্রদেশেও 7 দফায় নির্বাচন রয়েছে। বাংলাতে 7 দফায় নির্বাচন হবে, এই আভাস আগেই পাওয়া গিয়েছিল এবং সেই মতোই দেখা গেল যে নির্বাচন কমিশন যখন নির্ঘণ্ট প্রকাশ করলে বাংলাতে 7 দফায় নির্বাচন হবে এবং 19 তারিখ থেকে শুরু হবে ভোট, 1 জুন শেষ দফা নির্বাচন, 4 জুন হবে ফল প্রকাশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। 7 দফায় ভোট পড়েছে, এই বালুরঘাটে ভোট হবে 26শে এপ্রিল, কি বলবেন? দেখুন, গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে, তবে সংখ্যাটা অনেকটা কম। তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে। আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, তো 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে। লোকসভার নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। যেমনটা জানা যাচ্ছে 19শে এপ্রিল থেকেই কিন্তু শুরু হবে ভোটের নির্বাচন এবং 1 জুন পর্যন্ত চলবে নির্বাচন, 4 জুন ফল প্রকাশ হবে নির্বাচনের।
বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এ প্রসঙ্গে কি মন্তব্য করেছেন শুনুন। আমি একটাই কথা বলবো যে 7 দফায় ভোট করে এটা বাংলার মানুষকে এটা কিন্তু অপমান করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কারণ কোথাও যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে পরিচালিত করছে। এবং সর্বোপরি আমি একটা কথা বলছি যে 7 দফায় এত কমে কেন করলে? 42টা প্রার্থীর জন্য 42 দফায় করতে পারতেন বাংলায়, তবু আপনাদের জামানত জব্দ হবে। দেখবেন 42-এর উল্টোর অর্ধেক যেটা, সেটাও আপনারা পাবেন না এবারে সেই সিটও। অভিষেকে দিলীপ কটাক্ষ। দিলীপ ঘোষ কলকাতায় মর্নিং ওয়াক করেন। মর্নিং ওয়াকে দাদা পার্কে থাক, যে কাজ করতে চায় তাকে দিল্লি পাঠান। বেলদায় ভোটের প্রচারে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়ার হয়ে প্রচারে বেলদায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে আজকেই এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা বলছেন যে দিলীপ ঘোষ কলকাতায় মর্নিং ওয়াক করেন, সেখানেই থাকুক। দিলীপ ঘোষকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বেলদায় সভা থেকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি মন্তব্য করেছেন তিনি শুনুন। দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় সে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। দিলীপ ঘোষকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মর্নিং ওয়াকে দাদা পার্কে থাক, যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠানো হোক, এমনটাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়ার হয়ে প্রচারে আজকে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে আজ দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ কলকাতায় মর্নিং ওয়াক করেন এবং মর্নিং ওয়াকে দাদা পার্কে থাক, যে কাজ করতে চায় তাকে দিল্লি পাঠান, এমনটাই মন্তব্য করেছেন তিনি। ভোটের প্রচারে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে জুন মালিয়ার হয়ে আজকে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন সময় একটি বিরতির, সঙ্গে থাকুন। নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্যপাল। জানালেন তার অগ্রাধিকার হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। নির্বাচনে রাজ্যে রক্তের হোলি আর নয়, এমনটাই দাবি করেছেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শাসক দলের। 2024-এর ভোটার তালিকায় পুরুষের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা। মোট নতুন ভোটারের সংখ্যা বেড়েছে 11 লক্ষেরও বেশি। ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 5 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে গুরুত্ব নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মোট ভোটার সংখ্যা 7,58,37,778 জন, যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা 11,33,936। 74 জন তৃতীয় লিঙ্গের ভোটার। এছাড়াও 18 থেকে 19 বছরের ভোটারের সংখ্যা 15,61,923 জন। নতুন ভোটারের মধ্যে 5,63,521 জন পুরুষ, 5,70,341 জন মহিলা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা 3,85,30,981, মহিলা ভোটারের সংখ্যা 3,73,04,960 ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1,837 জন। এবারের ভোটার তালিকা থেকে মৃত ভোটারের সংখ্যার উপর প্রথম থেকেই গুরুত্ব দেওয়া হয়েছিল, তাই মৃত ভোটার বাদ গিয়েছে 5,47,757 জন। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জন করা হয়। সেই নিরিখে গত বছরের তুলনায় ভোটার সংখ্যা অনেকটাই বেড়েছে।
মৃত ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার নিয়ে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা দিয়েছিলেন। রাজ্যের ভোটার তালিকায় 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বলে এমন দাবি করেছিলেন শুভেন্দু। এরপরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন, বাদ দেওয়া হয় মৃত ভোটারদের। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। বহরমপুর থেকে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার প্রার্থী হতেই মুর্শিদাবাদ জুড়ে শুরু হয়েছে ক্রিকেটের সরঞ্জামের খোঁজ। কেউ খুঁজছেন ব্যাট বল, কেউ চাইছেন ইউসুফের জার্সি। ভক্তদের চাহিদা মতো জিনিস জোগাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ভোটের মৌসুমে ক্রিকেটের সরঞ্জামের চাহিদা মুর্শিদাবাদের বহরমপুরে। যেদিন থেকে বহরমপুর থেকে প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছে তৃণমূল, সেদিন থেকে শহরে ক্রিকেটের সরঞ্জামের চাহিদা আকাশ ছোঁয়া। ক্রেতাদের চাহিদা দেখে অর্ডার দিয়ে জিনিস আনতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা, তবে তাতেও চাহিদা মিটছে না। এই যে ইরফান পাঠান ভোটে দাঁড়িয়েছে, এবার আমাদের জার্সি, ব্যাটের, উইকেট এসবের চাহিদা হয়েছে। তবে এখন আমাদের অফ সিজন, তো এই ভোটে দাঁড়ানোর জন্য মালের একটু চাহিদা আছে, সব চাচ্ছে আর কি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ বলে ছক্কা হাঁকিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন পাঠান, তাই নাইট রাইডার্সের জার্সির চাহিদা অনেক বেশি। অনেকেই ভেবেছেন ইরফান বহরমপুরে গেলে জার্সি পরে তাকে স্বাগত জানাবেন। ভক্তদের সেসব চাহিদা মেটাতে ইতিমধ্যেই কলকাতার দোকানে জার্সির অর্ডার দিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। দেখুন, এখন তারকা ক্রিকেটার, দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছেন, ওয়ার্ল্ড কাপ জয়ী একজন প্লেয়ার, তারপরে কেকেআরের হয়ে অনেক দিন খেলেছে। স্বভাবতই কেকেআরের সাপোর্টার হিসাবে এলাকার অনেক যুব বয়সী ছেলেরা আছে, তারা চাইছে কেকেআরের জার্সিতে একজন ইউসুফ পাঠানের সিগনেচার করুক। ইউসুফ অবাঙালি, বাংলায় ভোট প্রচার করলে তা মোটেই বুঝতে পারবেন না অলরাউন্ডার খেলোয়াড়, তাই বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজিতেও চলছে দেওয়াল লেখা। মমতা ব্যানার্জি যাকে মনোনয়ন দিয়েছেন, তিনি আমাদের সব সময় হৃদয়ের লোক, অত্যধিক গ্রহণীয়। কাজেই যেহেতু তিনি জাতীয় চরিত্র, বাংলা থেকে শুরু করে ইংরেজি এবং হিন্দি সব ভাষাতেই তার নাম ওয়ালিং হচ্ছে। কর্মীদের ভেতরে অপার উৎসাহ। তাকে আমরা হয়তো নওয়াদা থেকেই প্রথম তার যে ভোট প্রচার, সেই প্রচার নওয়াদা থেকেই আমরা শুরু করাবো, এরকম আমাদেরও ইচ্ছা আছে। বহরমপুর থেকে ইউসুফ পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই বহিরাগত প্রার্থী ইস্যুতে সরগরম ছিল রাজ্য রাজনীতি। তবে সেসবে কান দিচ্ছে না পাঠান অনুরাগীরা। ক্রিকেটের জার্সি, ক্রিকেটের সরঞ্জাম জোগাড় করতেই ব্যস্ত তারা। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গাইঘাটার মতুয়াদের বিক্ষোভ। যশোর রোড অবরোধ করে নাগরিকত্বের দাবিতে সিএর বিরুদ্ধে সোচ্চার হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। সিএ ভাওতাবাজি। কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে একরকম লেখা আছে, আর মতুয়াদের সঙ্গে আর এক রকম ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগে যশোর রোডে পথে নামলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। টায়ার জ্বালিয়ে নিঃশর্ত নাগরিকত্বের দাবি জানালেন তারা। মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা কখনোই নাগরিকত্ব পাবে না। আমরা আজকে এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা দিতে চাই, আবেদন করে নাগরিকত্ব নয়, কোনো শর্ত নিয়ে নাগরিকত্ব নয়, আবেদন ছাড়া নিঃশর্তভাবে আমাদের নাগরিকত্ব দিতে হবে। নাহলে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যেমন করে প্রতিবাদের ঝড় উঠেছে, আগুন চলছে, তেমনি করে সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে আগুন চলবে। এদিন শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যশোর রোডে অবরোধ করা হয়। মতুয়ারা ডঙ্কা, কাঁসি, নিশান নিয়ে জাতীয় সড়কের ওপর বসে পড়েন। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। অবরোধের জেরে যশোর রোডে যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ভুল ত্রুটি রয়েছে, যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম, নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে। আর যদি নিঃস্বার্থ নাগরিকত্ব না দেয়, এই মতুয়া সমাজ শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষকে অচল করে দেবে। এদিনের অবরোধ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মতুয়ারা। সিএ নিয়ে সরকারের দ্বিচারী সিদ্ধান্ত মানতে যে তারা নারাজ, তা স্পষ্ট জানিয়ে দেন মতুয়ারা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা। গাইঘাটা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার 7 দিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।